প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবেও অনুষ্ঠানটি দেখবার আয়োজন রয়েছে। আজ যে বিষয়ে কথা হবে তার শিরোনাম আলোচনায় দেশের ক্রিকেট এবং গণমাধ্যম। দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই বিষয়ে আলোচনা করবার জন্য। তাদের সঙ্গে পরিচয়ের পর্বটি সেরে নিচ্ছি। আমার ডানে প্রথমেই আছেন স্পোর্টস বাংলা সম্পাদক এম কায়সার। ধন্যবাদ। এরপরে আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এম আজিজ। এই দুই অতিথির সঙ্গে কথা হবে আজকের বিষয় নিয়ে, তবে তার আগে যথারীতি এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। পাকিস্তানকে তাদের মাটিতেই হোয়াইট ওয়াশ করেছে ক্রিকেট বিশ্বে বাংলার বাঘেরা, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার অভিনন্দন। সম্পাদকদের সাথে বৈঠকে সাংবাদিকদের হয়রানি না করার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। 2 থেকে 3 বছরের অন্তর্বর্তী সরকার চান সম্পাদকরা। সাভার আশুলিয়ার প্রায় সব শিল্প কারখানা আবারও চালু হয়েছে। কারখানার নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান। আরব আমিরাতে সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট। শিগগিরই দেশে ফিরবে, একে কূটনৈতিক জয় বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। এবং রাজনীতিতে যারা ধর্মবর্ণের বিভক্তিকে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করবে, ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে নেতাকর্মীদের বলেছেন তারেক রহমান। দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথি এম কায়সার এবং এম আজিজের সঙ্গে। আমাদের আলোচনা আজকে মোটা দাগে বলতে গেলে বিষয় দুটো, তার একটি ক্রিকেট আর একটি গণমাধ্যম। ক্রিকেটের আলোচনার কারণটি আসলে বলার আর অপেক্ষা রাখে না, এটি সবাই জানে কেন আজকে ক্রিকেট নিয়ে কথা বলতে হবে, কেন আমরা কথা বলবো। পাকিস্তানের বিপক্ষে, পাকিস্তানের মতন দলের বিপক্ষে তাদের মাটিতে তাদেরকে হোয়াইট ওয়াশ করা এটি সাধারণ কোনো সাফল্য নয়, এবং এটি আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি অন্যতম বড় অর্জন হয়ে থাকবে সবসময়ের জন্য। সেই জায়গাটি নিয়ে কথা বলবো আমরা, এবং কথা বলবো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। জাতীয় দৈনিকের সম্পাদকদের বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে গণমাধ্যম নিয়ে বেশ কথা হয়েছে, সে বিষয়টি নিয়ে আমাদের আলোচনা হবে। শুরু করতে চাইছি ক্রিকেটের গৌরবগাথার অংশটি দিয়ে। এম কায়সার, আসছি আপনার কাছে। যে বিজয়টি বাংলাদেশ অর্জন করল, যেটিকে ঐতিহাসিক বিজয় বলা হচ্ছে যৌক্তিক কারণেই সেটি, এটিতে আসলে শুধুমাত্র, যেমন ধরেন আমাদের প্রথম টেস্টটা যদি ধরি 10 উইকেটের একটা বিজয়, মানে হোয়াইট ওয়াশ, শুধু এই পরিচয় দিয়ে এই সিরিজটাকে আসলে মানে মূল্যায়ন করলে ভুল হবে। এর ভেতরেও অনেক ছোট ছোট অনেকগুলো গুরুত্বপূর্ণ অধ্যায় আছে, সেটি নিশ্চয়ই আপনি যথেষ্ট ভালো জানেন। তো আপনার জায়গা থেকে আলোচনাটা শুরু করবো, আপনি কিভাবে দেখছেন সেটা একটু শুনুন। ধন্যবাদ জয়দা। আপনার মুখের হাসি বলে দিচ্ছে যে ক্রিকেটে আজকে আনন্দময় একটা দিন, এবং আজকে সবগুলো টেলিভিশনে আপনার প্রথম শিরোনামটাই কিন্তু ক্রিকেট নিয়ে ছিল, এবং আগামীকালকে যে পত্রিকাগুলো যেগুলো বেরোবে সেখানেও কিন্তু ফ্রন্ট পেজে ক্রিকেট অবশ্যই প্রায়োরিটি পাবে। কোনো সন্দেহ নেই যে একটা বড় ধরনের মাইলফলক এটা বাংলাদেশ টেস্ট ক্রিকেটের জন্য, কারণ 2000 সাল থেকে আমরা টেস্ট ক্রিকেট খেলেছি, আজকে 2024, এই 144টা ম্যাচ খেলেছি, এখানে আমরা টেস্ট ম্যাচ খেলেছি এখন পর্যন্ত। পাকিস্তানের বিরুদ্ধে এর আগেও আমরা টেস্ট সিরিজ খেলতে গিয়েছিলাম 2বার, কিন্তু কোনো ম্যাচ জিততে পারিনি পাকিস্তানের মাটিতে। তো দূরের কথা, পাকিস্তানের বিরুদ্ধে আমরা দেশের মাটিতেও কখনোই পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ জিততে পারিনি। এর আগে আমরা 13টি ম্যাচ খেলেছিলাম, সেখানে 12টা ম্যাচে হেরেছিলাম, একটা ম্যাচ ড্র করেছিলাম খুলনায়। সো পাকিস্তানের মাটিতে পাকিস্তানের মতো দলকে হারিয়ে দিয়ে আসাটা, এবং তাও আবার যেভাবে আপনি বললেন যে ধবল ধোলাই দেওয়াটা বা হোয়াইট ওয়াশ করাটা বা বাংলা ওয়াশ করাটা, আপনি যেভাবে ইউজ করতে পারেন, টানা 2টো ম্যাচে এবং দুর্দান্ত দাপট দেখিয়ে, ইটস নট এ ফ্লু। বিশেষ করে দ্বিতীয় টেস্টে যেখানে 26 রানে 6টা উইকেট ছিল না দ্বিতীয় ইনিংসে, সেখান থেকে ঘুরে দাঁড়ানোটা, এটা একটা আসলে মহাকাব্যিক বললে ভুল হবে না নিশ্চয়ই। রাইট, আমি আসছি সেই কথায়। প্রথমটা হলো যে আপনি প্রথম ম্যাচটা বাংলাদেশ জেতার পর হয়তো অনেকে বলবেন যে একটা দুটো পাকিস্তান হয়তো সেই ম্যাচে ভুল করেছিল, দল একাদশ গড়তে ভুল করেছিল, তারা স্পিনার সেরকমভাবে নেয়নি, এই কারণে তারা ম্যাচটা হেরে গিয়েছিল। মানলাম সেটা পাকিস্তানের একটা ভুল ছিল, এবং সেই ভুলের কারণে তারা ম্যাচটা হেরেছে। বাংলাদেশও ভালো খেলেছিল,
কিন্তু তাই বলে পরের ম্যাচটা যে কায়দায় বাংলাদেশ জিতেছে তাতেই প্রমাণিত হচ্ছে যে এই সিরিজটা জেতার জন্য যেরকম প্রস্তুতি, জোশ এবং জেদ দেখানোর কথা ছিল মাঠের মধ্যে, সেটা পাকিস্তানের তুলনায় বাংলাদেশ বেশ ভালোভাবে দেখিয়েছে। ফিরছি আপনার কথায়, যেটি আপনি বললেন যে 26 রানে 6 উইকেট হারানোর পর সেই দলটা 262 রান করেছে, একটা পার্টনারশিপে এসেছে 165 রান। এটাই প্রমাণ করছে যে আপনি কখনোই হেরে যাওয়ার আগ পর্যন্ত হারতে নেই। আপনি 6 উইকেট পড়ে যাওয়ার পর নিশ্চিতভাবে সেই দলের আপনার পুরোপুরি মানে যে ব্যাটসম্যান যারা রয়েছেন বা যে সেই দলের যে অন্যান্য আত্মবিশ্বাস যে ভেঙে পড়ারই কথা, এবং যে জুটিতে এটা হয়েছে সেই জুটিতে ছিল আপনার শেষ রিকগনাইজড জুটি, ব্যাটিং জুটি, সেটাতেই আমরা পার্টনারশিপটা করেছি। সো এই ম্যাচের মোমেন্টামটা সেখান থেকেই চলে এসেছে যে 26 রানে 6 উইকেট হারানো দল 262 রান করতে পারে, তাহলে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে আমরা আগের ম্যাচে হারিয়েছি, এই ম্যাপে এবার হারাতে পারবো না কেন? ওয়ারেজ আপনি দেখবেন যে পাকিস্তান সেই ম্যাচেই, যে ম্যাচ আমরা সর্বশেষ ম্যাচের কথা বলি, সেখানে পাকিস্তানের প্রথম ইনিংসে কিন্তু 107 রানে 1 উইকেট ছিল, সেই দলটাই 274 রানে বান্ডেল আউট হয়ে গিয়েছে। দ্যাট মিনস পাকিস্তানও কিন্তু আপনার বাংলাদেশের বিরুদ্ধে যে মানে পারে না সেটা প্রমাণিত হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয়টা আমার কাছে এখানে একটু মানে অবাক করেছে, বা আমি নিজে সারপ্রাইজড একটু হয়েছি, যদি আপনি সিরিজ শুরু হওয়ার আগে দু দলের বোলিংটা বিশ্লেষণ করতে বলতেন, যে কেউ কিন্তু বলতো যে পাকিস্তানের বোলিংটা বেটার দেন বাংলাদেশ। কারণ পাকিস্তান, আপনি পেস বোলাররা সবসময় তাদের নিজের মাটিতে খেলা, এবং পেস বোলাররা তাদের কিন্তু সবসময় দাপট দেখিয়ে আসছেন, আমরা সেটা জানি। কিন্তু এই সিরিজের কথা যদি আপনি বলেন, তাহলে আমি বলবো কেন, যে কেউ কিন্তু এটা প্রমাণিত, তথ্যে প্রমাণিত, এবং স্কোর বোর্ডে তাই বলছে, স্কোর কার্ড তাই বলছে যে বাংলাদেশ শুধুমাত্র ব্যাটিংয়ে না, বোলিংয়েও পাকিস্তানকে টেক্কা দিয়েছে, বিশেষ করে পেস বোলিংয়ে বাংলাদেশ অনেক ভালোভাবে টেক্কা দিয়েছে। দ্বিতীয় ম্যাচের কথাই বলি, সেটি হলো যে সেখানে আপনার দ্বিতীয় ইনিংসে 10 উইকেট নিয়েছে বাংলাদেশের পেস বোলাররা, অথচ আপনি পাকিস্তানের পেসারদের মধ্যে একজনই শুধু খুররম নিয়েছেন, আপনার শাহজাদ 6 উইকেট নিয়েছিলেন প্রথম ইনিংসে, কিন্তু তারপরও অত মানে আপনার ভেনম ফুল হতে পারেননি তিনি, বা তিনি ম্যাচের বদলি করে দিতে পারেননি। ওয়ারেস বাংলাদেশের বোলাররা যেটা করেছে সেটা হলো যে আপনি যখন যেভাবে প্রয়োজন, যে উইকেটে যেরকম উইকেট যেমন আচরণ করতেছে সেই অনুযায়ী আপনি বোলিং করে যাওয়াটা, এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে আপনি জোরে বল করলেই হবে না, শুধু আপনাকে পারফেক্ট লাইন লেন্থে এবং সুইংটাকে নিয়ন্ত্রণে রেখে যদি বোলিং করেন, তাহলে কিন্তু সেটা ইম্পসিবল হয়ে যায় খেলাটা, যে কাজটা বাংলাদেশের পেস বোলাররা দেখাতে পেরেছেন। উদাহরণ হিসাবে বেশি দূর যাব না, আমি একটা উদাহরণই দিচ্ছি, সেটি হলো যে বাবর আজমকে যে নাহিদ রানা যে বলে আউট করেছেন, দ্যাট ওয়াজ সিম্পলি বিউটি বল, এবং এটা আনপ্লেয়েবল ডেলিভারি ছিল। এবং পাকিস্তানের মিডল অর্ডারের স্তম্ভ মানা হয়ে থাকে বাবর আজমকে, সবচেয়ে বেশি সেঞ্চুরি কিন্তু তার রয়েছে, কারেন্ট যারা ব্যাটিং করছেন পাকিস্তানের, তাকে কিন্তু আপনার পুরো 4টা ইনিংসে বাংলাদেশের বোলাররা খুব মানে পরিকল্পনা মাফিক আউট করতে পেরেছেন। সো এই সিরিজে বাংলাদেশ দলের আপনার ব্যাটিংটা ভালো হয়েছে, বোলিংটা ভালো হয়েছে, একটা জায়গায় শুধু খারাপ হয়েছে, সেটা হলো ক্যাচিংটা। সেই ক্যাচটা যদি আপনি সব পুরো মাত্রায় আমরা ক্যাচটা ধরতে পারতাম, তাহলে দেখতেন যে এই ম্যাচটা হয়তো 5 দিনে যেত না, আরও আগে চলে যেত, এবং ডিফারেন্সটা আরও কম হতে পারতো, বাংলাদেশ আরও দাপট নিয়ে জিততে পারতো। আর ফিরি সেই কথায় যেটা আপনি বললেন যে মাইলস্টোন কিনা, অবশ্যই মাইলস্টোন, কারণ পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তানের মতো দলকে আপনি টেস্ট সিরিজে 2-0 হারিয়ে ফিরছেন, কোনো মতেই এটা আমি মনে করি যে বাংলাদেশ এখন পর্যন্ত যতগুলো টেস্ট সিরিজ জিতেছে বা টেস্ট ম্যাচে বাংলাদেশের যত বড় সাফল্য এসেছে, সার্বিকভাবে এটা সবচেয়ে বড় মান। ইতিহাসটা দেখি তাহলে আমাদের এর আগের হোয়াইট ওয়াশের অভিজ্ঞতাগুলো হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বিগত যৌবনা বললে ভুল হবে না। না, ওয়েস্ট ইন্ডিজের সাথে যেটা হয়েছিল, জিম্বাবুয়ের সঙ্গে আছে, ওয়েস্ট ইন্ডিজের সাথে দুবার হয়েছিল, সেটা হলো যে 2018-তে একবার এবং 2009 একবার। 2009 যেটা হয়েছিল সেটা 2009 ওয়েস্ট ইন্ডিজের তখন তাদের দলের মধ্যে এক ধরনের জটিলতা চলছিল, এবং তারা অনেক নতুন নতুন খেলোয়াড়কে নামিয়েছিল, বলা যেতে পারে যে তারা একটা বি গ্রেডের দল নামিয়েছিল, সেই দলের বাতে ডিপ্লেটেড একটা দলের বিরুদ্ধে বাংলাদেশ জিতেছিল। বাট এটাতে মানার কোনো কারণ নেই যে সেটাতে আপনি বাংলাদেশের সমস্যা ছিল, সমস্যাটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বা জিম্বাবুয়ের বিরুদ্ধে ওই জয়ের চাইতে অনেক বেশি তাৎপর্যপূর্ণ পাকিস্তানের বিপক্ষে, কোনো সন্দেহ নেই। এবং আপনি টেস্ট ম্যাচে কিন্তু আপনি অভিজ্ঞতা বলেন, র্যাঙ্কিং বলেন, এবং পাকিস্তানের যে দুর্দান্ত দাপট বলেন, এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে তাদের যে সাম্প্রতিক পারফরমেন্স বলেন, সবকিছু মিলে তারা এই টুর্নামেন্ট, এই ম্যাচে, এই সিরিজে, হোম সিরিজে আপনার অ্যাডভান্টেজ তাদের ছিল, তারা ফেভারিট হিসেবে ছিল, সেখান থেকে বাংলাদেশ 2-0 ম্যাচ জিতে চলে এসেছে। আমার মনে হয় যে সিরিজ শুরু হওয়ার আগে যদি এই ধরনের ঘটনা ঘটবে, এটা যদি কেউ বলতো, বা যদি বলতো যে এই ম্যাচের সম্ভাব্য ফলাফল এটা হতে পারতো, তাহলে কেউ বিশ্বাস করতো না। বাট বাংলাদেশ সেই বিশ্বাসটুকু করতে পেরেছে এবং দেখাতে পেরেছে। আমি মনে করি যে এখানেই বাংলাদেশ দলের অনেক বড় একটা কৃতিত্ব। টেস্ট ক্রিকেট আসলে কিন্তু আমরা বলতাম যে আমরা হয়তো এখন পর্যন্ত এটার সাথে মানিয়ে উঠতে পারিনি, বা আমাদের এখন অনেক ধরনের সমস্যা রয়েছে, কিন্তু এই সিরিজে আমরা দেখতে পেরেছি যে সেই সমস্যাগুলো কাটিয়ে উঠে আমরা টেস্টেও নতুন একটা শক্তিশালী দল হয়ে ওঠার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটায় অন্তত প্রথম ধাপটুকু আমরা পেরোতে পেরেছি।
ক্রিকেট নিয়ে আলোচনাটা চলবে আপনার সঙ্গে। যাব একটু এম এ আজিজের সঙ্গে, প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় দৈনিকের সম্পাদকদের যে বৈঠকটি হয়েছে সেই প্রসঙ্গে আপনার সঙ্গে কথা বলবো। যদি খুব সংক্ষেপে আমরা যদি আলোচনার বিষয়গুলোকে একটু ধরে নিই, সেগুলো আপনার কাছ থেকে একটু শুনে নেব, আপনার মূল্যায়ন বা পর্যালোচনা যেটাই বলেন সেটা একটু শুনবো। আমি ছোট্ট করে শুনলে আমি এই ক্রিকেট সম্পর্কে অন্তত অভিনন্দন জানাই। আপনারা তো এক্সপার্ট মনে হচ্ছে, আমি কিন্তু টেকনিক্যাল সাইড কম বুঝি। তবে আমার ধারণা হচ্ছে আমরা ক্রিকেট টিম আগে যেমন বলতো বাইরে গেলে, বিদেশে গেলে বলতো ফ্লাড ডিজাস্টারের দেশ বাংলাদেশ, চিনতই না বাংলাদেশকে। কিন্তু আমাদের এখন ক্রিকেট কিন্তু সারা বিশ্বকে বাংলাদেশ চিনিয়েছে। আর একটা ব্যক্তি হিসেবে ডক্টর ইউনূস নোবেল প্রাইজ উইনার। তো এটা আমার কাছে এখনও মনে হয় কোন খেলায় ক্রিকেটাররা জিতবে, টাইগাররা কোন খেলায় হেরে যাবে, এটা আমি দর্শক হিসাবে, সাধারণ দর্শক হিসাবে আমার বুঝতে কিন্তু কঠিন হয়। আপনি ধরেন এই যে আজকে হোয়াইট হাউস করে দিল, ধরেন ওয়ার্ল্ড লিডিং সবগুলো টিমকে কিন্তু বাংলাদেশ হারিয়েছে, আবার সবার সাথে হেরেওছে। তো সুতরাং আমার কাছে মনে হয় টিমটা এখনও স্টেডি হয়ে উঠতে পারে নাই, যে তাদের একটা স্ট্যান্ডার্ড সেট এখনও হয় নাই, কখনো ভালো, কখনো হাসায়, কখনো কাঁদায়, এরকম একটা টিম হয়েছে। তারপরে আমি বলবো জিতলে তো ভালো লাগবেই, কারণ ক্রিকেট তো এখন ওয়ার্ল্ডের সবচেয়ে ফেমাস। আমাদের দেশে ধরেন আমাদের দেশের মতো দেশ থেকে ওয়ার্ল্ডের সবচাইতে অলরাউন্ডার আমাদের দেশে ক্রিকেট। আমাদেরকে আর ফ্লাডের দেশ বলে না, ডিজাস্টারের দেশ বলে না, ক্রিকেটের দেশ বলে। সুতরাং এটা আমাদের গৌরবের বিষয়, নিঃসন্দেহে আমি অভিনন্দন জানাই। তো 2 নম্বর হচ্ছে ধরেন আজকে প্রধান উপদেষ্টার সাথে সম্পাদকদের মিটিং হয়েছে। তো এখানে আমি একটা ব্যতিক্রম কিন্তু লক্ষ্য করেছি, যে আগেও তো ধরেন আগেও রাষ্ট্রপ্রধান সরকার প্রধানদের সাথে কথা হয়েছে, কিন্তু আজকের যে কথাগুলি হয়েছে আমি খুব কিনলি অবজার্ভ করছি, একটা ভিন্ন ন্যাচারের ভিন্ন চরিত্রের মিটিং হয়েছে, যেখানে প্রধান উপদেষ্টা কিন্তু জানতে চেয়েছেন বেশি। যেমন আপনার টেলিভিশনে পড়লো যে 2 বছর 3 বছর সময় দিয়েছে সম্পাদকরা, না তা দেয় নেই। প্রধান উপদেষ্টাই বলছে, জিজ্ঞেস করছে, সম্পাদকরা জিজ্ঞেস করছে যে মানে একটা নির্দিষ্ট সময়, মানে পলিটিশিয়ানরা বলছিল যে সময় দেওয়া হবে আর কি, সেটা সময়ের মানে সীমাটা জানতে চেয়েছেন। আর এটা আসলে একটা কেউ 5ও বলেছেন, এটা সাধারণ থেকে যে 2 থেকে 3 বছরের মতন করে একটা উনি আগে বলেন নাই, সম্পাদকদের পক্ষ থেকেই বলা হয়েছে, সম্পাদকদের যে এটা হয়তো সম্পাদকদের প্রেসিডেন্ট সাহেবই বলছেন হয়তো 2 বছর, আরেক হয়তো 3 বছর, এরকম। এটা সলিড ডিসিশন না। কিন্তু উনি কিন্তু আরেকটা কথা বলছে যে আপনারা লেখেন, আপনারা আমাদের ভুল ধরিয়ে দেন, সমালোচনা করেন, সংবাদপত্র ফ্রি, মিডিয়া ফ্রি, এটা সত্য। এই মুহূর্তে আমার কাছে মনে হয়, আমি 78-এ প্রফেশনে আসছি, এত মুক্ত পরিবেশ এই মুহূর্তের, অন্তত ভবিষ্যতে কী হবে জানি না, এই মুহূর্তে কিন্তু মিডিয়ার জন্য এত মুক্ত পরিবেশ কখনো ছিল না। এখন যত মুক্ত, কোনো টেলিফোন আসে না, এই নিউজ দেওয়া যাবে না, ও নিউজ দেওয়া যাবে না, বা কোনো সেলফ সেন্সরশিপ যে একটা কথা চালু আছে, এখনও বোধহয় সেটা নাই। দুর্নীতির বিরুদ্ধে তারা নিউজ করতে বলতেছে, সরকারের পক্ষ থেকেই বলতেছে করেন, করলে সুবিধা, তারা তো তথ্য পায়। তো সুতরাং যে আলোচনাগুলো হয়েছে, এই আলোচনাগুলো সবটাই পজিটিভ। এখন ধরেন 2 বছর 3 বছর যে বলল, এখানে কিন্তু আমার 2 রকম ওপিনিয়ন আছে। ধরেন মানুষের, বিশেষ করে আমি বলবো যে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা অনেক সময় বলি যে সামাজিক অনেক সূচকে এগিয়েছে, কিন্তু পলিটিক্সে কিন্তু পিছিয়েছে। আমরা পিছাইতে এমন জায়গায় গেছি যে এখন আমাদের মানে রাষ্ট্রপ্রধানদেরকে ফ্যাসিস্ট উপাধি নিয়ে আপনার দেশ থেকে চলে যেতে হয়। হ্যাঁ, ধরেন হোসেন মোহাম্মদ এরশাদও কিন্তু যায় নাই, সেও জেল করছে, কিন্তু এখন দেখেন সবগুলো সরকারি দলের সবগুলো লোক আপনার গায়েব, কাউকে পাওয়া যাচ্ছে না, এরকম পরিস্থিতি হয় নাই। তো এই জন্যই বলছি যে এই আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনে যে পরিস্থিতি হয়ে গেছে, মানুষের মনোজগৎ পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। মানুষের একটা মনোজগৎ যদি মেরামত করতে না পারেন, তাহলে তো যে ছাত্ররা যে জীবন দিল, অন্য অন্য জনগণ, রাজনীতিবিদ সবাই সহযোগিতা করলো, সবাই তো একটা মানবিক বাংলাদেশ চেয়েছে, সুশাসন চেয়েছে, আইনের শাসন চেয়েছে। মানুষের মনোজগতের যতক্ষণ পর্যন্ত, আমরা তো এটা তো সমাজতান্ত্রিক বিপ্লব হয় নাই যে এরপরে কালচারাল বিপ্লব করে মানুষের মনোজগৎ ঠিক করবে। আমাদের তো গণতান্ত্রিক
দেশে তো এটার সময় লাগবে, 15 বছর 20 বছর। সব সংস্কার তো এই অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবে না। আমার এখানেই বক্তব্য হচ্ছে যে হ্যাঁ, একটা নিরপেক্ষ নির্বাচন করতে যে যে সংস্কার করা উচিত সেই সেই সংস্কার করে একটা নির্বাচনে। সম্পাদকরা কিন্তু এই কথাটিও বলেছেন যে অত্যাবশ্যকীয় সংস্কার কাজের মেয়াদটা যেন নির্ধারণ করা হয়, সেটা কিন্তু সম্পাদক বলেছেন। সেটা হচ্ছে যে আমি যেটা আগে বলছি, একটা রোড ম্যাপ থাকা উচিত, যে প্রায়োরিটি বেসিসে রোড ম্যাপ থাকবে। হয়তো আমি তো বললাম যে মনোজগতেরও পরিবর্তন, এটা তো 20 বছর লাগবে। যদি গণতান্ত্রিক দেশে পরিস্থিতি থাকে, আমি যেটা লিখেছিও বিশাল করে সমকালে ছাপা হয়েছে, কোনো রাজনৈতিক দলের ভিতরে তো গণতন্ত্র নাই। আপনি তাদের কাছে গণতন্ত্র আশা করেন কেমন করে বলেন? এই যে পরিবর্তনটা ঘটে গেছে, ঘটার সাথে সাথে অনেক দলই আপনার ইলেকশনের জন্য পাগল হয়ে গেছে, ইলেকশনে গেলেই জিতবো। ইতিমধ্যেই তো নানান রকম মিডিয়াতে খবর টবর পাচ্ছি। এটা তো এর লক্ষণ তো ভালো না, এর লক্ষণ তো ভালো না। তো সুতরাং আমার তো মনে হয় অনেক সংস্কারের কথা বলে, এইটা বলে না। রাজনৈতিক দলের ভিতরেও তো সংস্কার দরকার, রাজনৈতিক দলের ভিতরে গণতান্ত্রিক চর্চা দরকার। কারণ তাদের হাতে একটা মানবিক দেশ গড়ে তুলে প্রথম শর্ত হচ্ছে গণতান্ত্রিক দেশ হইতে হবে, আইনের শাসন, সুশাসন, মানব, তাহলে না আসবে। তা আপনার যারা এটা করবে তাদের ভিতরে গণতন্ত্রটা কোথায়? হয়তো ওই যে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে পলিটিক্যাল পার্টি অ্যাক্টের যে কথাটি বলা হয়েছিল, হয়তো সেখানে হয়তো এই ভাবনাটা আছে। এখানে কিন্তু গুরুত্ব এখন নাই। পলিটিক্যাল পার্টিগুলো যে আলোচনা করছে, এই পলিটিক্যাল পার্টির যে সংস্কার, এই কথাটা কেউ বলেনি, কেউ আসে নাই। 82 জন সদস্য নাই পার্টির ভিতরে, 82টা সংস্কার প্রস্তাব দিছে। আপনি এই 100টা দল আছে, এখন যদি নিবন্ধিত ধরেন, তারপরে তো 39-40টা আসে। এই 40টার কথা কোনো একমত হতে পারবে? জীবনে হতে পারে নাই, এখনো হতে পারবে না। তো আপনি এই জন্যই বলছি যে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটাও আপনার দিতে হবে, রোড ম্যাপ দিবে। তার ভিতরে প্রায়োরিটি বেসে একটা নিরপেক্ষ নির্বাচনের জায়গায় যেতে কতটা সময় লাগবে, সেই সময়টা আলোচনা করে নির্ধারণ করলে আমার মনে হয় এই যে টানাপোড়েন চলছে, এটা চলবে না। আর প্রত্যেকটা পার্টির ভিতরে তাদের নিজস্ব পার্টিতে অনুশাসনটা আনা দরকার। লিডারশিপের কথা শোনে না, সে পার্টির ডিসিপ্লিন কেমনে থাকে বলেন আপনি? দখল টখল হয়ে যাচ্ছে তো, সব হয়ে গেছে তো সব। তো তারা ইলেকশন হলে কারা ক্ষমতা আসবে? বা রাজনৈতিক দল তো আসবে, দেশ তো রাজনৈতিক দল চালাবে। আপনি আমি চালাবো না, আমরা তো ওই উত্তর ফাড়াও আশা করবো না, তাই না? তো দলের ভিতরে গণতন্ত্র চর্চা আসবে, এটা তো হতে হবে। তারপরে রাজনৈতিক সিস্টেম, ওয়েস্টমিনস্টার সিস্টেম তো প্র্যাকটিস করে দেখছি, বাক্স নিয়ে এক দেশ থেকে আরেক জেলাতে আরেক জেলায় চলে যায়, সিল মারে আমলা, পুলিশ, এগুলি। তা আপনার এটা নিয়েও আলোচনা হচ্ছে যে আনুপাতিক নির্বাচন হোক। আইন আমাদের সংবিধানে মৌলিক অধিকারে বলা হয়েছে, মৌলিক অধিকার পরিপন্থী কোনো আইন অটোমেটিক বাতিল হয়ে যাবে। তা আপনি বলেন তো, 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্ট আছে, এটা তো কালো আইন বলি আমরা। তারপরে এই যে সিকিউরিটি অ্যাক্ট একটা হয়েছে, এটাকে আমরা কালো আইন বলি। তারপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়েছিল, এই যে জামাতের লোকদের যে ফাঁসি হলো, এটাও একটা কালো আইন। এটা তো ভয়ঙ্কর আইন। কারণ আপনার যিনি ঘটনা ঘটাবে, যিনি সহযোগিতা করবেন, যিনি সমর্থন করবেন, এর বাইরেও যত রকম একটা মানুষ ক্রাইম করতে পারে, সব এই আইন এর ভিতরে ঢুকা যায়। তো সুতরাং এই যে অনেকে বলে না যে লোক ঢাকায় রয়েছে, খুনের মামলা যশোর থেকে হয়েছে, কেমনে হইল সে যশোর, কিন্তু এই আইনে সব ঢুকান যাবে, যে কোনো লোককে আসে। সুতরাং এগুলো কালো আইন। তো এই আইনগুলো তো মৌলিক অধিকার পরিপন্থী, এই আইনগুলো তো অটোমেটিক বাতিল হওয়া উচিত। এই জন্যই প্রশ্ন আসছে যে দুই কক্ষ না, সম্পাদকরা কিন্তু বলেছেন যে নিবর্তনমূলক যে আইনগুলো আছে গণমাধ্যমের জন্য, সেই বাধাগুলো দূর করতে হবে। না, এটা বলছে, এটাও আগের থেকেই বলছে, বিশেষ করে ল অ্যাডভাইজার বলছে, আগের থেকেই বলছে যত কালো আইন আছে, উপদেষ্টা পরিষদই বলছে যতগুলো কালো আইন যেগুলো বাধা আর কি, এগুলো সবগুলো বাধা। আমাদের আলোচনা চলবে, একটা বিরতির সময় হয়ে গেছে, তারপর ফিরবো আবার আপনাদের কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়ে গেল একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আলোচনায়।
এমএম কায়সার, আপনার কাছে আবারও ফিরছি, একটু কথা বলবো আবারও আমাদের ঐতিহাসিক বিজয় নিয়ে। প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্ট, দু টেস্টে দু ধরনের চরিত্র আছে, দু ধরনের বৈশিষ্ট্য আছে। বিশেষ করে দ্বিতীয়টায় ঘুরে দাঁড়ানো করে, কারণ একটা থাকে না যে একটা সব দর্শকদের বা সমর্থকদের বা ক্রীড়ামন্ত্রীদের এতটা মাইন্ড সেট আপ থাকে, একটা নিজস্ব অ্যানালিসিস থাকে। দ্বিতীয়টায় বাংলাদেশ আসলে জিতবে ওরকম করে খুব কেউ ভাবে টাবে না, হয়তো ধরেছে যে সর্বোচ্চ যা ভেবেছে তা অন্তত বিজয় বলে ভাবিনি, ওই মহাকাব্যিক ইনিংসটা না থাকতো যদি হতো না। তো এই দুটো বিজয়ের একটু আলাদা আলাদা করে টেস্ট দুটোকে ধরে যদি একটু বলতেন শুনতাম। না, প্রথম ম্যাচে জয়টাই আপনাকে এক ধরনের আত্মবিশ্বাস দিয়েছে যে বাংলাদেশ দল যতই বিপদে পড়ুক না কেন সেই বিপদ থেকে উদ্ধার হতে পারবে এবং পাকিস্তানের এই দলটাকে যে হারানো যায়। প্রথম ম্যাচের জয়টা আমাদেরকে সেই আত্মবিশ্বাসটুকু দিয়েছে এবং প্রথম ম্যাচে আমাদের ব্যাটিংটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। পাকিস্তান ব্যাট করেছিল আপনার 448 রানের ইনিংস ডিক্লেয়ার করেছিল এবং তারা কিন্তু বেশি সময় ধরে খেলেনি, বাট তারপরও তারা 448 রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেছিল মাত্র 4 উইকেটে। বাংলাদেশ দল যখন ব্যাট করতে নেমেছিল তখন শুরুটা আমাদের তেমন ভালো হয়নি, কিন্তু মুশফিক রহিম সেই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছেন, 191 রান করেছিলেন এবং তার সাথে এক্সেলেন্ট সাপোর্ট দিয়েছিলেন মেহেদী মিরাজও সাপোর্ট দিয়েছিলেন এবং তার সঙ্গে আরও 4 জন ব্যাটার আপনার হাফ সেঞ্চুরি করেছিলেন। মমিনুল্লাহ হাফ সেঞ্চুরি করেছিলেন, লিটনও হাফ সেঞ্চুরি করেছিলেন। সব কিছু মিলে প্রথম ইনিংসটা আমাদের এক্সেলেন্ট হয়েছিল, যে 565 রান আমরা করেছিলাম, পাকিস্তানের চেয়ে অনেক বেশি রান করেছিলাম। এবং দ্বিতীয় ইনিংসে আমাদের বোলিংটা এক্সেলেন্ট হয়েছে, সেখানেও আমাদের স্পিনাররা খুব ভালো বোলিং করেছেন, সাকিবও ভালো বোলিং করেছিলেন, মেহেদী মিরাজও ভালো বোলিং করেছিলেন। তারা পাকিস্তান হয়তো মনে করেছিল যে সেই ম্যাচে পাকিস্তান কিন্তু কোনো স্পিনার নেয়নি, তারা 4 জন পেসার নিয়ে খেলিয়েছিল, কিন্তু তারপরও এই ম্যাচে স্পিনাররা বেশ ভালো একটা পর্যায়ে বাংলাদেশ দলকে নিয়ে গিয়েছিলেন এবং সেখান থেকে বাংলাদেশ দল ম্যাচ জিতেছিল এবং পাকিস্তান দ্বিতীয় ইনিংসে এক অর্থে কলাপস করেছিল। খুব বেশি রান আমাদেরকে তাড়া করতে হয়নি, শেষ ইনিংসে আমরা সহজেই ম্যাচটা জিতে নিয়েছিলাম। সেই জয়টা আমাদেরকে দ্বিতীয় ম্যাচের নামার আগে এক ধরনের বাড়তি আত্মবিশ্বাস দিয়েছে যে 1-0-তে জিততে পারলে ওয়াই নট 2-0, বা আমরা এই ম্যাচটা ড্র করলেও আমরা এই জিততে পারি। সেই ম্যাচটাও 4 দিনের ম্যাচ, প্রথম দিন কিন্তু 5 দিনের ম্যাচ, প্রথম দিন কিন্তু বৃষ্টিতে খেলাই হয়নি। দ্বিতীয় টেস্টে সেকেন্ড ডে থেকে যে খেলা হয়েছিল সেখানে পাকিস্তান তেমন বড় রান করতে পারেনি, পাকিস্তানের শুরুটাও তেমন ভালো হয়নি, তারপর তারা 274 রানে অল আউট হয়ে গিয়েছিল। এবং বাংলাদেশ দলের শুরুটা যেটা ব্যাখ্যা দিয়েছিলেন যে 26 রান ব্যাটিং করতে নেমে 26 রানে 6 উইকেট চলে যাওয়ার পর সেই দলের তার কিছুই থাকে না, এক অর্থে কঙ্কাল বেরিয়ে গিয়েছিল, কিন্তু সেখান থেকে সেই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশ দল উঠে দাঁড়িয়েছে একটা পার্টনারশিপের জন্যে। সো এই পুরো মোমেন্টামটা চেঞ্জ করে দিয়েছিল সেই পার্টনারশিপটা, যে দল এরকমভাবে বিপদে পড়তে পারে সেখান থেকে উঠে দাঁড়াতে পারলে জিততে পারবে না কেন। এবং সেটাকে ব্যাটসম্যানদের এই যে আপনার ঘুরে দাঁড়ানোর বিষয়টা বোলারদের মধ্যে এক ধরনের কাজ করেছে, যে ব্যাটসম্যানরা চেষ্টা করেছে তাহলে বোলাররা একটু চেষ্টা করে দেখি আমরা কেন পারবো না। এবং পাকিস্তানের এই উইকেট কিন্তু আপনার দ্বিতীয় ম্যাচ যেখানে খেলাটা হয়েছে সেই উইকেটটা একটু ইভেন উইকেট ছিল, সেটা বোলারদের পক্ষেও ছিল ব্যাটসম্যানদের পক্ষেও ছিল, ম্যাক্সিমাম ব্যাটসম্যানদের পক্ষেই ছিল, কিন্তু তারপরও বাংলাদেশের বোলাররা সেখান থেকে ভালো সুবিধাটা নিতে পেরেছে। তার অন্যতম কারণটা হলো যে আপনার ডিসিপ্লিন, খুবই ডিসিপ্লিন ওয়েতে বাংলাদেশের 3 জন পেস বোলার বোলিং করেছেন, যেখানে পাকিস্তানের বোলাররা কিন্তু ডিসিপ্লিন ছিল না। পাকিস্তান 26 রানে 6 উইকেট ফেলে দেওয়ার পর বাংলাদেশের তারপরে যে বোলিংটা করেছে সেটা প্রচুর শর্ট বল তারা করেছে, যেটা বাংলাদেশ দলকে আপনার শর্টস খেলার জন্য খুব সুবিধাটা কাজে লাগাতে পেরেছে বাংলাদেশ দলের লিটন দাস এবং মেহেদী মিরাজ। ওয়ারেজ এই ধরনের উইকেটে আপনাকে যদি ভালো বোলিং করতে হয় তাহলে দুটো জিনিস লক্ষ্য করতে হবে, একটা হলো যে একদম ক্লান্তিহীনভাবে বোলিং করে যেতে হবে এবং অবশ্যই আপনাকে ডিসিপ্লিনটা বজায় রাখতে হবে, যেটা পাকিস্তান করতে পারেনি, বাংলাদেশ সেখানে করেছে। ওয়ারেজ এটা পাকিস্তানের জন্য কিন্তু খুব পরিচিত একটা গ্রাউন্ড ছিল, এই মাঠে তারা প্রচুর ম্যাচ খেলেছে। এখানে বাংলাদেশ দল কিন্তু আপনার ইসলামাবাদে এই প্রথম প্র্যাকটিস করতে গিয়েছিল, এর আগেও বাংলাদেশ দল পাকিস্তানে গিয়েছে 2বার, কিন্তু ইসলামাবাদে বা রাওয়ালপিন্ডিতে কখনো ম্যাচ খেলা হয়নি। তো সেইখান থেকে বাংলাদেশ দল যে এই ম্যাচে এত ভালো পারফরমেন্স করেছে, আর তার চেয়েও বড় বিষয়টা হলো যে আপনি দেখবেন যে এই 2 টেস্ট ম্যাচে কোনো একটা নির্দিষ্ট ডিপার্টমেন্ট বা কোনো একটা ব্যাটসম্যান কিন্তু আপনি রান করেছেন আর বাদবাকিরা কেউ করেনি তা কিন্তু না। আপনি দেখবেন যে বাংলাদেশ একদম দলগত পুরো টিম ওয়ার্ক হয়েছে, ফুললি আপনার টিম ওয়ার্ক হয়েছে, যে আপনার যখনই কয়েকজন ব্যাটসম্যান ভালো করেছেন, সবাই ভালো করার চেষ্টা করেছেন, তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছেন, কেউ যদি ভালো না করেন, এবং বোলাররাও কিন্তু তাই হয়েছে। সো কম্বাইন্ড একটা এফোর্ট হয়েছে। লিটনকে টেলেন্ডার ব্যাটসম্যানরা যেভাবে হেল্প করেছে, আপনি হাসান মাহমুদের কথাই বলি আমি, 50 রান 53 বল তিনি খেলেছেন, মাত্র 13 রান করেছেন।
কিন্তু 2 ঘন্টা উইকেটে যে কাটিয়ে দিয়েছেন সেটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল। সো এই যে আপনার তিনি 9 নম্বর ব্যাট করতে নেমে যেরকমভাবে নিজেকে মেলে ধরেছেন এবং যে তাগিদটা দেখিয়েছেন সেটা পাকিস্তানিদের মধ্যে দেখা যায়নি। এবং এই ম্যাচটা শুধুমাত্র আমি মনে করি যে বাংলাদেশ দলকে কোনো একটা সুনির্দিষ্ট ডিপার্টমেন্ট বা সুনির্দিষ্ট কোনো বোলার বা ব্যাটসম্যানকে ক্রেডিট দেওয়া উচিত হবে না, এবং সেটা ক্যাপ্টেন নিজেই বলেছেন পোস্ট ম্যাচ কমেন্টস করেছেন যে এটা পুরোপুরি একটা টিম ওয়ার্ক হয়েছে এবং পুরো দলটা মানে ভালো খেলেছে দেখে এই ফলাফলটা তারা নিয়ে আসতে পেরেছে। সো আমি মনে করি যে যেরকমভাবে আপনার একটা টেস্ট সিরিজ খেলার জন্য যেরকম আপনার প্রস্তুতি দরকার, অনুশীলন দরকার এবং যেরকম তাগিদ দরকার, প্রেরণা দরকার, আত্মবিশ্বাস দরকার, নিজেকে উজাড় করে দেওয়ার বিষয়টা দরকার, সব কিছু দেখাতে পেরেছে বাংলাদেশ দল এই সিরিজে। এক অর্থে বলা যেতে পারে যে জব ডান। ধন্যবাদ আপনাকে। আসবো আবার আপনার কাছে, যাচ্ছি এম এ আজিজ আপনার কাছে। প্রধান উপদেষ্টার সঙ্গে সম্পাদকদের যে বৈঠক সেই প্রসঙ্গে আবারও আপনার কাছে ফিরছি। সেখানে আমাদের দৈনিক পত্রিকার সম্পাদকরা অনেকেই উপস্থিত ছিলেন। ওনারা সাংবাদিকদের হয়রানির বিষয়টি যেন না ঘটে সেই বিষয়টি তারা প্রধান উপদেষ্টার কাছে বলেছেন। পাশাপাশি তারা ওই যে একটু আগে আপনার সঙ্গে যখন কথা হচ্ছিল বলছিলাম যে নিবর্তনমূলক আইনগুলোকে ইমিডিয়েটলি এগুলো যেন ইনএক্টিভ করা হয় সেই জায়গাগুলো একটু বলেছেন, একটু সেইখান থেকে আপনার কাছ থেকে শুনবো। দেখেন, আইন নিবর্তনমূলক যে আইনগুলি আছে, আইনগুলো এখন স্থগিত করতে পারবে কিনা আমার জানা নেই, কারণ পার্লামেন্ট তো নেই, আইনগুলো তো পার্লামেন্টে পাস হয়েছে। সুতরাং এটা যাতে অ্যাপ্লাই না করা হয় এটা হতে পারে, কিন্তু যদি আইন যদি এক্সিকিউটিভ অর্ডারে পারে, যদি ল পারমিট করে, এটা তো সবারই প্রত্যাশা, তাই না? আর আমার বক্তব্য হচ্ছে সম্পাদকরা যখন গেছে সাংবাদিকদের জন্য বলবে এটা ঠিক আছে, কিন্তু পুরো জাতির জন্য বলবে। এই যে ধরেন লোক ঢাকায় বসে আছে, কুড়িগ্রাম থেকে কেস করছে একটা নাগরিকের, সেটা তো আমরা সমর্থন করতে পারি না। স্পেসিফিক চার্জ যার বিরুদ্ধে আছে, যেটা সত্য ঘটনা, সে সাংবাদিক হোক, তিনিও আইনের ঊর্ধ্বে নয়। সবার জন্যে বিশ্বাসযোগ্য মামলা, অর্থাৎ যে ক্রাইমে যে স্পেসিফিক জড়িত, অবশ্যই অপরাধীর বিচার হবে, সে সাংবাদিকই হোক, সে বাইরের ব্যক্তিই হোক। কিন্তু এখন যেভাবে চলছে তাতে আমার কাছে মনে হয় যে ওই যে আওয়ামী লীগের সময় বোমা ফোটে নাই, আগুন লাগে নাই, কিন্তু মামলা হয়ে গেছে, 500 লোক বেনামি অজ্ঞাতনামার বিরুদ্ধে কেস। এরকম যদি হয়, একই প্র্যাকটিস যদি চালু থাকে, তাহলে আমাদের এই জীবন 1000 লোকের জীবন গেল কেন, শিশু কিশোর জনতা এত গেল কেন? আমরা তো একটা ভিন্ন প্রেক্ষাপটে আসছি। সুতরাং আমাদের আচরণগুলো কিন্তু, আমরা যে একটা মানবিক দেশ গড়তে চাই, আইনের শাসন সুশাসন থাকবে, সেটা তো প্রত্যেকটা পদক্ষেপে তো প্রমাণ হতে হবে। সেটা আমার কাছে এখনও প্রমাণ হচ্ছে না। হতে পারে যে এখন আমাদের ধরেন আমলাতন্ত্র আছে, প্রশাসন আছে, পুলিশ আছে, পুলিশ তো অনেকটা বিধ্বস্ত, কারণ পুলিশ তো এখনও তাদের ভিতরে ভীতি কাটে নাই, এখনও সব আপনার পুলিশ থানাতে ফেরে নাই, ডিউটিতে ফেরে নাই। এমনকি ট্রাফিক যারা কিন্তু এই অপরাধের সাথে অত জড়িত ছিল না, তাদের হাতে তো অস্ত্র নাই, তারাও তো দেখি যে আগের মতো বোঝাই যায়, চেহারা দেখলেই বোঝা যায় আগের মতো সিরিয়াস না ডিউটিতে, কোত্থেকে কোন বিপদ আছে। ওরা তো ড্রেস দেখি মার খাইছে, ড্রেস দেখি থানা লুট হয়ে গেছে। আপনার এই যে যৌথ বাহিনী নামছে, যে থানার থেকে লুট হয়ে গেছে। আমি আশ্চর্য হয়েছে, আমার 5000 আপনার আগ্নেয়াস্ত্র লাইসেন্স দেওয়া হয়েছে। হ্যাঁ, এগুলো 5000, তো এগুলো সবগুলো বাতিল করছে। এখন তো এটা উদ্ধার করে, যাতে অস্ত্র থাকলেই তো আপনার গুলির প্রশ্ন আসে, অস্ত্র তো সব বাতিল করছে, লাইসেন্স স্থগিত করছে, এগুলো তো উদ্ধার করতে হবে। যৌথ বাহিনী নেমেছে। এখন যৌথ বাহিনী নামলেও আমার বক্তব্য হচ্ছে হেয়ার্সের উপরে যাতে কাজ না করে। আমার ওখানে একটা নির্দোষ মানুষ যেন হ্যারাস না হয়। যৌথ বাহিনী অনুমান কেউ বলে দিল যে ওর কাছে অস্ত্র আছে, বা ও এইরকম সন্ত্রাসী, ওর কাছে মাদক আছে, এই আছে, আর ছাপ করে ধরে এনে আপনার ফাঁসায় দিল, এটা যাতে না হয়। অর্থাৎ যে কোনো নাগরিক, সাংবাদিক, নাগরিক, যে অপরাধী, আমরা একটা মানবিক বাংলাদেশ চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই, সে যেই হোক, অপরাধীকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে, কিন্তু নিরপরাধ লোক যেন আপনার কোনো শাস্তি না পায়, সে যেই হোক।
ধন্যবাদ। আমাদের আরও একটা বিরতির সময় হলো, ফিরবো আবার আপনাদের কাছে বিরতির পর। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়েছে আরও একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্যে। ফিরছি আবারও আলোচনায়। এম কাইসার, এবার আপনার কাছে আসছি। বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়টিকে আগামী দিনে আমাদের ক্রিকেটের জন্য একটা বড় পুঁজি বলে মনে করছেন, আত্মবিশ্বাস থেকে শুরু করে নানা ক্ষেত্রে আমাদের দলের অধিনায়ক। তো বাংলাদেশ দলের পরবর্তী যে ট্যুর আছে, সেই ট্যুর এবং সামনের দিনগুলো মাথায় রেখে একটু আপনার কাছ থেকে শুনবো আবারও ক্রিকেট প্রসঙ্গটি। না, অধিনায়ক যেটা বলেছেন সঠিক বলেছেন। কারণটা হলো যে এর আগে আমরা যখন টেস্ট ম্যাচে বা কোনো সিরিজ জেতার জন্য যে চেষ্টা করতাম, সেটা হলো যে ঘরের মাঠেই সবসময় আমরা পারফরমেন্সটা দেখাতাম এবং ঘরের মাঠেই জিততে পারতাম, দেশের বাইরে কিন্তু জিততে পারতাম না। বাট এই সিরিজ থেকে অন্তত একটা প্রক্রিয়া বা অধ্যায় শুরু হলো যে না, বিদেশের মাঠেও কিন্তু বাংলাদেশ টেস্ট সিরিজ জিততে পারে এবং দাপটের সঙ্গেই জিততে পারে। পরবর্তী যে সিরিজ আমাদের সঙ্গে, সেটা আরও কঠিন প্রতিপক্ষ। আপনি জানেন যে ভারতের সঙ্গে, এবং ভারতের মাটিতে গিয়ে আপনার 2টা টেস্ট খেলবে বাংলাদেশ এবং 3টি টি20 খেলবে। সব কিছু মিলে প্রায় 20 দিনের মতো সফর। সেখানে 5টা ভেন্যুতে খেলা হবে, ট্রাভেলিং রয়েছে প্রচুর। এবং ভারত আপনি জানেন যে টি20 এবং টেস্টে দুটোতেই আপনার নাম্বার 1 দল হিসেবে রয়েছে এবং তাদের মাটিতে গিয়ে খেলাটা নিশ্চিতভাবে এটা অনেক বড় একটা ধরনের চ্যালেঞ্জ বাংলাদেশ দলের জন্য হবে। তারপর আমি মনে করি যে আপনি পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারাতে পারলে ভারতের মাটিতে বাংলা ভালো পারফরমেন্স করতে পারবো না কেন? সো আপনি ঠিক একই ফলাফল যে বাংলাদেশ ভারত থেকে করে নিয়ে আসবে সেভাবে আমি মনে করি না যে এখনই সেই প্রেডিকশনটা করা উচিত। বা প্রেডিকশনটা করতে হবে যে বাংলাদেশ যেন ভালো ক্রিকেট খেলতে পারে। ভালো ক্রিকেট বলতে আমি বোঝাচ্ছি যে আপনি যখন যে পরিস্থিতি আসবে সেই পরিস্থিতির মোকাবেলা করার জন্য। এমনও হতে পারে আপনি এখানে 26 ফর 6 ছিল, সেখান থেকে আপনি 262 করেছেন, 262 রান করেছেন। ঠিক একই রকমভাবে ভারতের মাটিতেও আপনি কিন্তু 25 রানে আপনার 5 উইকেট পড়ে যেতে পারে, সেখান থেকেও যদি আপনি ঘুরে দাঁড়িয়ে 300 রান করতে পারেন। সো এটাই জিনিসটা হলো যে কোনো একটা সমস্যায় আপনি পড়বেন, কিন্তু সেই সমস্যার গর্ত থেকে বেরিয়ে আসতে হবে। এটাই হবে ইন্টারন্যাশনাল ক্রিকেটের অন্যতম একটা বিষয়, যে আপনি সমস্যায় যখন পড়বেন, আগে আমরা দেখতাম যে সমস্যা পড়লে সাথে সাথে বাংলাদেশ দল দ্রুত অল আউট হয়ে যেত, কিন্তু এখন সেই জিনিসটা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। অন্তত কোনো একটা জুটি আমাদেরকে আর বিশ্বাসটুকু দেয় যে আমরা আরও সামনে বাড়তে পারবো। সো যেটাই এইভাবে বোলিং ডিপার্টমেন্ট আমাদেরকে অনেকটাই নির্ভর করে দিয়েছে। অবশ্যই, এবং বোলিং ডিপার্টমেন্ট নির্ভর করে দিয়েছে। টেস্ট ম্যাচ জিততে হলে বলা হয়ে থাকে যে টেস্ট ম্যাচ জেতান বোলাররা, এবং বোলার বিশেষ করে পেস বোলাররা। আর বাংলাদেশ দল সবসময় আগে উইকেট তৈরি করতো, আপনার স্পিন ওরিয়েন্টেড উইকেট তৈরি করতো, এবং পেস বোলারটা 3জন পেস বোলার নিয়ে তো বাংলাদেশ খুব কম টেস্ট ম্যাচ খেলেছে। এমন টেস্ট ম্যাচে খেলেছে বাংলাদেশ দল যেখানে একজন পেস বোলারও নেই, সব স্পিনার নিয়ে খেলেছে। এই চট্টগ্রামের মাঠেই বাংলাদেশ খেলেছে। এবং দেশের মাটিতেও যে আমরা যখন বিদেশি কোনো দলকে আমন্ত্রণ জানাই, সেখানে উইকেট কিন্তু এমনভাবে তৈরি করি যে যেন এটা প্রথম দিন থেকে খুব একটা টার্নিং উইকেট হয়ে থাকে, এবং এখানে 4জন পেসার স্পিনার নিয়ে আমরা খেলি। তো এই ধারণা থেকেও বেরিয়ে আসতে হবে, কারণ যতদূর আমরা ধারণা করি পিচগুলো সম্ভবত পেস ফ্রেন্ডলি পিচ হবে না আমাদের, মানে সাধারণ আমরা যত জানি না পরবর্তীতে হয়তো কি হতে। এখন ভারত চিন্তা করবে যে তাদের শক্তিমত্তা কোথায় এবং বাংলাদেশের দুর্বলতা কোথায়, এই জিনিসটা ঠিক করে তারা কিন্তু সেভাবে উইকেট তৈরি করবে বা হোম কন্ডিশনের সুবিধাটা নেবে। সো তারা জানে যে বাংলাদেশ দলেরও আপনার পেস বোলিংয়ের দুর্বলতা রয়েছে ব্যাটারদের মধ্যে। ব্যাটসম্যানরা সেরকমভাবে পেস বোলিংয়ের সাথে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, কিন্তু এই সিরিজ আমি মনে করি যে ভারতীয় দলের সেই পরিকল্পনাটাকেও কিন্তু বদলে দিতে পারে। কারণ এই সিরিজে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেরকমভাবে পাকিস্তানি বোলারদের মোকাবেলা করেছেন, সামলে এসেছেন, ঠিক একই রকমভাবে বাংলাদেশের বোলাররাও পাকিস্তানি ব্যাটসম্যানদেরকে কিন্তু খুব নাকানি চুবানি খাইয়েছেন এবং পারফরমেন্স করে বেরিয়ে আসতে পেরেছেন। সো বাংলাদেশ দল ব্যাটিংটাও ভালো হচ্ছে, বোলিংটাও ভালো হচ্ছে, পেস বোলিংটাও ভালো হচ্ছে, স্পিনাররাও ভালো বোলিং করছেন। অর্থাৎ একটা টেস্ট ক্রিকেট দলের জন্য যে একটা কম্প্যাক্ট একটা টেস্ট ক্রিকেট দল তৈরি হওয়ার জন্য যে প্রয়োজনটা, সেই জায়গায় বাংলাদেশ দল ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে। সমস্যা এক জায়গায় রয়েছে, সেটি হলো যে কন্টিনিউশনটা। আপনাকে ধারাবাহিকভাবে যদি আপনি পারফরমেন্স করতে পারেন, বাংলাদেশ দল 2টো টেস্ট ম্যাচ খেলেছে, 2টো টেস্ট ম্যাচে ভালো পারফরমেন্স করেছে, কিন্তু এই ধারাবাহিকতার যদি আপনি পরের সিরিজেও বজায় রাখতে পারেন, তাহলে তো হিসাব অনুযায়ী আমাদের সবশেষ যে 8টি টেস্ট আমরা খেলেছি তার ভিতরে 5টিতেই আমরা জিতেছি। সেই জায়গা থেকে যদি পরিসংখ্যানের একটু খাতা নিয়েও বসি, আমাদের পক্ষে একটু থাকছি। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে এখানে আমি খুব ভাগ্যবান এবং লাকি ক্যাপ্টেন বলতে পারি আমার নাজমুল হোসেন শান্তকে। এই বছর জানুয়ারিতে তিনি 3 ফরম্যাটের ক্যাপ্টেন্সি পেয়েছেন এবং টেস্ট ম্যাচ খেলেছেন ক্যাপ্টেন হিসেবে মাত্র 6টি,
এই 6টি ম্যাচের মধ্যে তিনি কিন্তু 3টি ম্যাচ জিতেছেন। এই 3টি ম্যাচের মধ্যে একটা নিউজিল্যান্ডকে হারিয়েছেন তিনি দেশের মাটিতে, এবং সেই ম্যাচে তিনি কিন্তু সেঞ্চুরিও করেছিলেন। এবং তারপরে ভারত এই ইন্ডিয়া এই পাকিস্তানে খেলতে গিয়েছেন, সেখানে 2 ম্যাচ খেলেছেন ক্যাপ্টেন হিসেবে, 2টো ম্যাচে জিতেছেন। যদিও সমস্যাটা হলো যে তার ব্যক্তিগত পারফরমেন্স কিন্তু ভালো না। ব্যাটসম্যান হিসেবে তিনি তার কাছ থেকে যেরকম রান আসার কথা সেটা তিনি করতে পারছেন না এখন পর্যন্ত, কিন্তু ক্যাপ্টেন্সি ভালো হচ্ছে, দল জিতছে, দলকে সঠিকভাবে তিনি পরিচালনা করতে পারছেন। যখন যে ধরনের যে আপনার বোলারদেরকে ব্যবহার করার কথা সেইটুকুই করতে পারছেন সব কিছু। তারপরেও ক্যাপ্টেনকে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, অর্থাৎ ক্যাপ্টেনকে কিন্তু পারফরমেন্স করতে হবে। ক্যাপ্টেন যদি ভালো পারফরমেন্স না করেন এবং দল যদি জিততে থাকে, তাহলে অবভিয়াসলি প্রশ্নটা আসবে যে ক্যাপ্টেন তো শুধুমাত্র টস করার জন্য না, ক্যাপ্টেনকে তো পারফরমেন্স করতে হবে। ভারত সফরে সেই সুযোগ রয়ে গেল নিজেকে প্রমাণ করার জন্য, এবং তিনি যদি সেখানে প্রমাণ করতে পারেন সেটি আরো বাড়তি অর্জন হবে দলের জন্য। আমাদের আরেকজন এটা অবভিয়াস একটা অর্জন, এটা করতেই হবে তাকে। আমরা আরেকজন অতিথি আমি আজিজ আপনার কাছে ফিরছি আবারও সেই গণমাধ্যম সংক্রান্ত আলোচনায়। আলাদা করে আর প্রশ্নটি করছি না, যেখানে আমাদের আলোচনাটা চলছিল যে দুপক্ষেরই আলোচনা, দুপক্ষেরই মানে কিছু বলার ছিল, দুপক্ষই বলেছেন এবং শুনেছেন, কোনো একপাক্ষিক কোনো বৈঠক সেটি ছিল না। এবং আমরা যদি প্রধান উপদেষ্টার জায়গা থেকে যদি আমরা দেখি, একদম খুব সংক্ষেপে যে ওনার দুটো বিষয় চাওয়া ছিল। একটা হচ্ছিল যে গণমাধ্যম জায়গা থেকে যেন জাতীয় ঐক্যের একটা ব্যাপার যেন থাকে, এই প্রত্যাশাটা ওনার ছিল। আর পাশাপাশি উনি হচ্ছিল যে মুক্ত সাংবাদিকতাটা নিশ্চিত করার ব্যাপারে ওনার জায়গা থেকে আশ্বাসটা দিয়েছেন। আর সাংবাদিকদের জায়গা থেকে মানে খুব মানে যেটাকে বলে যে তাদের যে মানে কাজ করতে গেলে তাদের যে নানা ধরনের হয়রানির ভেতরে পড়তে হয়, সেটি ধরেন কোনো নির্যাতন বা মানে কোনো নিপীড়নের ঘটনা হোক, সেটি ধরেন মামলা দিয়ে হয়রানি হোক, বা সেটি ধরেন কোনো আইনের মাধ্যমে একটা কোনো সেই জায়গাগুলো থেকে তারা একটা রেহাই চেয়েছেন, তাই তো? তো সেখান থেকে আমি শেষ জায়গায় দেখেন, সাংবাদিকদের দুঃখ কিন্তু আমি যদি বলি সকল শ্রেণী পেশার চাইতে সবচেয়ে বেশি। কারণ হচ্ছে এদেশের সুইপার, কর্মচারী, পিয়ন, দারোয়ান সবাই কিন্তু বিচার পায়, হয়তো সংখ্যায় অল্প, 1% হলেও পায়। সাংবাদিক দেখেন মারা গেছে প্রায় দেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রায় 70-80 জন, একটারও বিচার হয় নাই। 2টা রায় হয়েছে, ফ্যামিলি নারাজি দিছে। তো আমরা তো বিচার পাই না। সাংবাদিক নির্যাতন হয়, সাংবাদিক অ্যাসাইনমেন্টে যায়, সাংবাদিক পলিটিশিয়ানরাও পিটা খায়, সাংবাদিকও পিটা খায়, নির্দয়ভাবে পিটা, মারাও যায়, তাই না? বিচার পাই না আমরা। ধরেন সাগররুনির বিচার কল্পনা করতে পারেন, শোবার তারিখ পড়ছে, এটা না পারলে যদি কিছু না ফার্স্ট দিয়ে দে, খালাস দিয়ে, অনেক কি বলে তামাদি করে দেওয়া। কিন্তু আমরা শুনেছি এর ভিতরে যে ঘটনা আছে, এই ঘটনার বিচার বাংলাদেশ সরকার করতে পারে নাই, আগের সরকার করতে পারে নাই, কারণ এটা বাইরের বিষয় ইনভলভ আছে। আমরা তো মিটিং করছি যৌথভাবে, সকল প্রফেসর, তখন ইকবাল সোহান চৌধুরী আমাদের মূল লিডারশিপ ছিল, সবার আমাদের ভিতরে বিভক্তি আছে, তারপরে এই ইস্যুতে আমরা একমত ছিলাম, এখনও একমত আছি, এক জায়গায় মিটিং হয় এখনও, কিন্তু আমরা এটার সমাধান পাইনি। সাথে ডেট পিছায়। কিন্তু যখন তারা মারা গেল তখন কিন্তু তখনকার হোম মিনিস্টার ছিলেন সাহারা খাতুন, তিনি কিন্তু সময় দিয়েছিলেন 48 ঘন্টার ভিতরে পাওয়া যাবে, অর্থাৎ ওনাদের দৃষ্টিতে ছিল হয়তো। হ্যাঁ, আর কেন পারবে না এতদিন ধরে, কেন পারবে না পুলিশ? আমাদের পুলিশ তো অনেক কিছু, জঙ্গি দমন থেকে অনেক কিছু তো পারছে, অনেক অকামাও দমন করছে, ভালো কাজও তো করছে, কিন্তু এটা পারে না, কারণ এটা সাংবাদিকদের। আমরা কি করতে পারি? আমরা যুদ্ধও করতে পারি না, আমরা তো নিরস্ত্র মানুষ, তাই না? এই জন্য আমি বলছি যে এখানে অবশ্যই যদি সরকারের পক্ষ থেকে আমাদের প্রতি সহানুভূতিশীল না হয়, তাহলে কিন্তু আমাদের কিন্তু সার্ভাইভ করা কঠিন। দ্বিতীয় হচ্ছে যে ধরেন যে মূল স্পিরিটটা হচ্ছে যে আপনার গণমাধ্যমের একদম ফ্রিডম, যেমন সাংবাদিকদের নিরাপত্তা এবং গণমাধ্যমেরও ফ্রিডম দিবে, এরকম একটা আবহাওয়া। আচ্ছা, গণমাধ্যমের ফ্রিডম দিল, তাতে কি সাংবাদিক, আগে আমরা স্লোগান দিতাম, ইউনিয়ন করছি তো, সাংবাদিকতার স্বাধীনতা চাই। এখন তো সাংবাদিকতা না, এখন তো তাহলে স্বাধীনতা হলে মালিকের স্বাধীনতা হবে, কারণ মালিক অ্যাপয়েন্টমেন্ট দেয়, মালিক চাকরি খায়, মালিক প্রমোশন দেয়, মালিক রিক্রুট করে, মালিক পলিসি নির্ধারণ করে। সাংবাদিকের রোল কোথায়? সুতরাং সাংবাদিকের রোল যতক্ষণ ইনশোর, আমি উদাহরণ দেই, আমি তো অবজারভারের কেরিয়ার শুরু,
আমরা একদম শেষ দিকে হ্যাঁ এসেছি শেষ আলোচনার। করি। হ্যাঁ। হামিদুল হক চৌধুরী পাকিস্তানের পক্ষে ফরেন মিনিস্টার ছিল পাকিস্তানের, সারা বিশ্ব ঘুরে বেড়াইছে, তার অবজারভার সাংবাদিকরা স্বাধীনতার পক্ষে। আপনি বলেন, এই জন্য আমি বলছি যে আপনার সাংবাদিকতার স্বাধীনতাটা যতক্ষণ, সাংবাদিকদের স্বাধীনতা যতক্ষণ এনশোর না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার মিডিয়ার স্বাধীনতা আসবে না, তখন ব্যক্তির স্বাধীনতা হবে, মালিকের স্বাধীনতা হবে। এখানেও জটিলতা। এই জন্যই বলতে সংস্কার, সব জায়গায় সংস্কার লাগবে, সব জায়গায় মিডিয়ারও সংস্কার লাগবে। আপনার আমার যতক্ষণ পর্যন্ত ফ্রিডম, আমি কলম ধরার সময় যদি মনে করি যে মালিক কোনটা চায় আর কোনটা অসন্তুষ্ট হয়, এটা যদি মাথায় কাজ করে, আমার চাকরি থাকবে কি থাকবে না, এটা কাজ করলে তো আসল প্রকৃত মানে একটা কলমের সাধারণ যা ওজন, একজন সাংবাদিক যখন সেই কলমটি নিয়ে নানা বাধায় এই কলমের ওজন বেড়ে যায় অনেক, ফলে তিনি তো আর আসলে অত স্বচ্ছন্দে কাজ করতে পারেন না। আমি যেমন আগে বলছি না, রাজনৈতিক দলের ভিতরে গণতন্ত্র নাই, সেটাও এনশোর করতে হবে। সাংবাদিকতার স্বাধীনতাটাও অ্যাজ এ হোল এটা এনশোর করতে হবে। আমাদের সময় শেষ, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আপনাদেরও কাছ থেকে। কাল আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।